বিসমিল্লাহির রহমানির রহিম। চারগাছ এনআইবিআর ডিগ্রি কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে যারা আমাদের অনলাইন ক্লাস নিয়মিত দেখতেছ বা করতেছ, তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা দিয়ে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করতেছি। আজকের অনলাইন ক্লাস হলো ব্রাহ্মণবাড়িয়া অনলাইন পাঠশালা অনলাইন ক্লাস লেকচার নাম্বার 5। এর আগে আমরা 4টা ক্লাস নিয়েছিলাম। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় হলো 3, নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ব্যবসা শিক্ষা শাখার ফিন্যান্সের মধ্যে আছে, আর উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 3য় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এবং ডিগ্রি পর্যায়ে পাস করছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবার আছে এটা। পাশাপাশি বিবিএ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ওদের বিভিন্ন ইয়ারে আছে, এমনকি এমবিএ পর্যন্ত, এমবিএ ফাইনাল ইয়ার পর্যন্ত সবাই নগদ প্রবাহ বিবরণী আছে। এখন এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কাকে বলে আমরা একটু বুঝতে হবে। এটি ধারণা নাও, কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালে নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন, অর্থাৎ নগদ টাকা পয়সার আগমন এবং নগদ টাকা পয়সার নির্গমন মানে চলে যাওয়া, এই সমন্বয়ে একটি বিবরণী প্রস্তুত করা হয়। আগমন এবং নির্গমন দিয়ে একটি বিবরণী প্রস্তুত করা হয়, তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। পূর্বে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে নগদান বহি করা হতো। বর্তমান নগদান বহির পাশাপাশি নগদ প্রবাহ বিবরণী প্রায় প্রতিষ্ঠানে করে। এর অর্থ হলো নগদ টাকার সঠিক হিসাব পাওয়ার জন্য। অনেক সময় প্রতিষ্ঠানের কর্ণধারেরা বা হিসাব রক্ষকেরা ভুল ভাউচার দিয়ে টাকা উত্তোলন করে। তাই সঠিক পরিমাপের জন্য, সঠিক যাচাইয়ের জন্য, ভুলভ্রান্তি নিরসনের জন্য নতুন পদ্ধতিটি আবিষ্কার হয়েছে, তাকে বলে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অর্থাৎ এটা নগদ টাকার পরিপূর্ণ একটি হিসাব। সব প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপক, এমনকি সরকার সঠিক হিসাব রাখতে আগ্রহী, তাই এটার গুরুত্ব অত্যধিক। এখন আসলে এটা প্রয়োজনীয়তা। নগদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। অনেক সময় প্রতিষ্ঠানের পর্যাপ্ত মুনাফা থাকা সত্ত্বেও সঠিক নগদ ব্যবস্থাপনার অভাবে নগদের ঘাটতি দেখা দেয়। অর্থাৎ প্রতিষ্ঠানে প্রচুর মুনাফা হয়েছে কিন্তু নগদ টাকা আপাতত নাই। এতে কি সমস্যার সৃষ্টি হয় দেখো। ফলে নগদ লভ্যাংশ প্রদান, প্রতিষ্ঠানে যারা মালিক আছে বা শেয়ার হোল্ডার আছে তাদেরকে নগদ টাকা না থাকলে লভ্যাংশ দেওয়া যায় না, এবং সরকারকে ট্যাক্সও দেওয়া যায় না। কর প্রদান তো সরকারকে দিতে হয়, বা পৌরসভাকে অথবা স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোকে, যেটা সরকারি আইনের মাধ্যমে হয়। কর প্রদানে নগদ অর্থের অভাব দেখা দেয়। যদি নগদ টাকা না থাকে, প্রচুর মুনাফা থাকে, তাই প্রতিষ্ঠানের সমস্যা দেখা দেয়। আবার কম মুনাফা হওয়া সত্ত্বেও, প্রতিষ্ঠানের মুনাফা কম হলো, সঠিক নগদ ব্যবস্থাপনার অভাবে প্রচুর নগদ অর্থের হাতে থাকে। অনেক সময় মুনাফা কম হয়েছে কিন্তু ক্যাশ টাকা রয়ে গেছে, প্রতিষ্ঠানে অলস মানি রয়ে গেছে। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানতে পারি। এখন আসলে হিসাব পদ্ধতি, এইগুলো কিভাবে হিসাব করতে হবে। নগদ প্রবাহ বিবরণী প্রত্যক্ষ এবং পরোক্ষ বা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট, এই দুই নিয়মে করা যায়। এর স্টেপ বা ধাপ হলো 3টি। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো নিয়মে করতে হবে, কিন্তু বা যে কোনো একটা নিয়মে করলে হয়। এর ধাপ হলো 3টি। একটি ধাপ হলো
পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সেকেন্ড হলো বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। থার্ড হলো আর্থিক কার্যক্রমে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এই তিনটি স্টেপের মাধ্যমে নগদ টাকার পরিপূর্ণ হিসাব পাওয়া যায়। এখন আসো এই তিনটি স্টেপ যে আছে, ধাপ যে তিনটি আছে, এই তিনটি ধাপে কোন ধাপে কি কি আসে, এই ধাপগুলো কোনো বই পুস্তকে পরিষ্কার সংক্ষিপ্ত আকারে উল্লেখ নাই, বিস্তারিত আছে। আমি আমার নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে সাজিয়েছি। আশা করি সবার খুব উপকার হবে। এর বাইরে আর কোনো দফা আমার জানা মতে নাই। অতএব উচ্চ মাধ্যমিক থেকে MBA পর্যন্ত সবার জন্য খুবই উপকার হবে, এটা আয়ত্ত রাখতে পারে। পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ কি কি বসে? প্রথমে প্রতিষ্ঠানের নিট লাভ বসে, অবচয় বসে, অবলোপন বসে, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের ক্ষতি থাকলে সেটা যোগ হবে, চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি বসবে, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি বসবে, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের লাভ থাকলে বাদ যাবে। এই হলো আমার উদ্ভাবিত 5টি কৌশল। এখন আসি ইনভেস্টিং বা বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহ। সেখানে শুধু স্থায়ী সম্পত্তি হ্রাস বৃদ্ধি বসে। স্থায়ী সম্পত্তি তো বুঝোই, যেগুলো দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠানের মধ্যে থাকে এবং প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে বা প্রতিষ্ঠান পরিচালনা করতে সক্ষম, সেগুলো স্থায়ী সম্পত্তি, যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি। স্থায়ী সম্পত্তির হ্রাস বৃদ্ধিগুলো শুধু এখানে বসবে। এবার আসো আর্থিক কার্যক্রমে নগদ প্রবাহ। আর্থিক কার্যক্রমে বসে মালিকের লেনদেন ও দীর্ঘমেয়াদী ঋণ। মালিকের লেনদেন বলতে আমরা লভ্যাংশকে বুঝি, শেয়ার ক্রয় বিক্রয়, ডিবেঞ্চার ক্রয় বিক্রয় বা ঋণপত্র ক্রয় বিক্রয়, শেয়ার বাজারের মাধ্যমে যেগুলো লেনদেন হয় মালিকের লেনদেন, সেগুলো বসে। এবং দীর্ঘমেয়াদী ঋণ, ঋণ দুই প্রকার, একটা স্বল্প মেয়াদী, বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদী ঋণ দেয়, আর শেয়ার বাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঋণ লেনদেন করা যায়। এই হলো 3টি ধাপ। এখন এই ধাপগুলোর মধ্যে কোনগুলো যোগ বিয়োগ হবে বা কিভাবে বসবে সেটা একটু লিখে দিয়েছি। দেখো, সম্পত্তি প্রবাহ বিপরীত। সম্পদ যদি বাড়ে তাহলে আমরা মাইনাস করবো, বিপরীত মানে সম্পদ বাড়লে টাকা কমবে। আবার সম্পদ যদি কমে যায় টাকা বাড়বে। যেমন একটা সম্পদ কমে গেল, তার মানে এটা বিক্রি হয়ে গেছে, অতএব টাকা বাড়বে। এই জন্য সম্পত্তির প্রবাহটা বিপরীত দিবে। আর দায়ের প্রবাহ সঠিক থাকবে। দায়ের প্রবাহ বলতে আগে পাওনা যাওয়া ছিল 2017 সালে হয়তো 1 লক্ষ টাকা, এখন পাওনা যাচ্ছে 2 লক্ষ টাকা, তার মানে লাইবিলিটি বাড়ছে। তার মানে অর্থ হলো আমরা ওদের কাছ থেকে আরো 1 লক্ষ টাকা হাওলাত এনেছি, তো দায় বাড়লে নগদ টাকাও বাড়লো। দায় যেহেতু 1 লক্ষ টাকা বেড়ে গেছে, তার মানে আমরা হাওলাত করেছি, অতএব নগদ টাকা বাড়বে। এই জন্য বলছি দায়ের প্রবাহ ঠিক থাকবে। দায় বাড়লে টাকা বাড়বে, দায় কমে গেলে পরিশোধ করেছি তাই বাদ যাবে। এই হলো আমাদের পরোক্ষ নিয়মের কৌশলাদি। এখন আসো উপরের নিয়মগুলো পরোক্ষ বা ইনডাইরেক্ট মেথডের জন্য প্রযোজ্য হবে এই নিয়মগুলো। তবে প্রত্যক্ষ নিয়মে বা ডিরেক্ট মেথডে পরিচালন কার্যক্রম, প্রত্যক্ষ নিয়মের বেলায় শুধু পরিচালন কার্যক্রম মানে এই অংশটার মধ্যে, এই দুটোর মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু পরিচালনার মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়, একটু ভিন্ন আছে। তার মানে ডিরেক্ট মেথডে এই 5টি দফা বসবে না। কি কি বসবে এখানে লিখে দিছি। নিট লাভ বসে না, নিট লাভ এখানে বসাবো না। প্রাপ্য হিসাবের অর্থ প্রাপ্তি বসে। প্রাপ্য হিসাব মানে আমরা কারো কাছে বাকিতে পণ্য বিক্রি করেছিলাম, পরে টাকা সংগ্রহ করেছি, সেই সংগৃহীত অর্থটা বসবে। প্রদেয় হিসাবে পরিশোধ, মানুষ আমাদের কাছ থেকে টাকা পাবে, হয়তো পূর্বে বাকিতে মাল ক্রয় করেছিলাম, সেটা আমরা পরিশোধ করলাম, সেটা বাদ দিতে হবে। সুদ পরিশোধ বাদ দিতে হবে, কর পরিশোধ বাদ দিতে হবে। পরিচালন খরচ, প্রতিষ্ঠান পরিচালনা করতে যা যা হয়, অফিস খরচ, বিক্রয় খরচ, কারখানা খরচ, সব খরচগুলো বাদ দিতে হবে। মুনাফা জাতীয় খরচ, এগুলো পরিচালন খরচের মধ্যেই পড়ে, বাদ দিতে হবে। অর্থাৎ এই 2 নম্বর দফা থেকে প্রাপ্য হিসাবে অর্থ প্রাপ্তি থেকে বাকি সবগুলো বাদ যাবে। সেজন্য লিখে দিয়েছি 2 নম্বর দফা থেকে পরিশোধ সমূহ বাদ দিতে হবে। এই 2 নম্বর এটা থেকে প্রাপ্য হিসাবে অর্থ প্রাপ্তি থেকে এগুলো বাদ দিতে হবে। এটা হলো প্রত্যক্ষ নিয়মে পরিচালন কার্যক্রমের অংশ। আর বিনিয়োগ আর আর্থিক প্রত্যক্ষ আর পরোক্ষ নিয়মে একই। এবার আসো শিক্ষার্থীরা, আমরা এটার উপরে একটা
প্রশ্ন লিখে প্রশ্নটা উত্তর করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নগদ প্রবাহের উপর একটি প্রশ্ন লিখে এটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। ঢাকা বোর্ড 2019 প্রশ্ন নম্বর 5, স্কয়ার লিমিটেডের 17 সালে এবং 18 সালে 31 ডিসেম্বর তারিখে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নির্ভর। আর্থিক অবস্থার বিবরণী বলতে সম্পদ আর দায়িত্ব বোঝায়। তো নগদ চলতি সম্পদের মধ্যে আছে নগদ তহবিল 18 সালে বর্তমানে আছে 1.5 লক্ষ টাকা, আর 1 বছর আগে ছিল 80,000 টাকা। প্রাপ্য হিসাবে এভাবে মজুত পণ্য আছে, চলতি দায়, বকেয়া খরচ, প্রদেয় হিসাব, প্রদেয় আয়কর প্রশ্নে দেওয়া আছে। সমন্বয়গুলোর মধ্যে আছে আসবাবপত্র ক্রয়। খেয়াল রাখবে, সম্পদ ক্রয় করলে টাকা চলে যায়, এটা মাথায় রাখতে হবে। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, সম্পদ বিক্রি করলে টাকা বাড়বে। আমরা নগদ প্রবাহ মানে নগদ টাকার হিসাব, সেই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান, এই হলো আমাদের প্রশ্নের ধরন। আর করণীয়র মধ্যে আসেন চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি দেখাও 2 নম্বর। নিট লাভ 30,000 টাকা হলে পরিচালনা কার্যক্রম নগদ প্রবাহ কত হবে সেটা 4 নম্বর। উপরোক্ত তথ্যের ভিত্তিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে 4 নম্বর। এখন আমি একটা একটা তৈরি করে দেখাচ্ছি। বিবরণ 2018 সাল, 2017 সাল, পার্থক্য, হ্রাস বৃদ্ধি। তো আমরা এই আইটেমগুলো লিখি। নগদ তহবিল 1,80,000, প্রাপ্য হিসাব 70 আর 75, মজুত পণ্য 1,10,00,000 আর 90,000, চলতি সম্পদ শিরোনাম দিলাম। চলতি দায়গুলো লিখি। বকেয়া খরচ 20,000 আর 12,000, 70 আর 80,000, 5,000 আর 8,000।
এবার শিক্ষার্থীরা আসো আমরা ডিফারেন্স গুলো বের করে নিই। পার্থক্য হবে 1,80,000 গেলে 70,000। 17 সালের টাকা থেকে 18 সালের টাকা বেড়েছিল। 1 বছর আগে ছিল 80,000 টাকা নগদ, 1 বছর পর হলো 1,50,000 টাকা, তাহলে বেড়ে গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি বৃদ্ধি। এইটুকু আমাদের প্রশ্নে চাইছে। প্রাপ্য হিসাব হলো 70-75, এটা 5,000 টাকা। তার মানে 17 সালে 75, 18 সালে 70, হ্রাস হয়েছে। তো এটা হলো হ্রাস। মজুত পণ্য আগে ছিল 90,000, 17 সালে, 18 সালে হলো 1,10,000, মজুত পণ্য বেড়ে গেছে, বৃদ্ধি হলো 20,000। বকেয়া খরচ আগে ছিল 12, পরে 20, তাহলে বৃদ্ধি হয়েছে 8,000। এটা ছিল আগে 80,000, পরে 70,000, হ্রাস হয়েছে 10,000। তারপরে এই প্রদেয় আয়কর ছিল 8,000, পরে 5,000, হ্রাস হয়েছে 3,000। আচ্ছা শিক্ষার্থীরা খেয়াল করো, হ্রাসগুলো ইচ্ছে করলে ব্র্যাকেট দিয়ে দিতে পারো, না দিয়েও পাশে লেখা যায়। তো আমাদের কয়ের উত্তর শেষ হয়েছে। এখন আমরা খতে আসি। খ বলেছে নিটলা ব্যর্থ হলে পরিচালন কার্যক্রম নগদ প্রবাহ। আমরা পূর্বে সূত্রের মধ্যে উল্লেখ করেছিলাম পরিচালনা কার্যক্রমের প্রথম নিট লাভ বসে নিট লাভ কস্টে উল্লেখ আছে, খেয়াল করো 30,000 টাকা। এই টাকাটা আমরা বসাবো আগে। অতঃপর চলতি সম্পত্তি এবং দায়ের হ্রাস বৃদ্ধিগুলো লিখবো। নগদ তহবিলটা সবার লাস্টে বসে, তাই এখানে দেবো না, প্রাপ্য হিসাব আমরা বসাবো। এখানে মনে চাইলে এই কথাটা লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নেই। প্রাপ্য হিসাব তো প্রাপ্য হিসাব আমাদের প্রশ্নে ছিল আগে 75,000, পরে 70,000 টাকা। সম্পদ কমেছে, সম্পদ কমলে টাকা বাড়বে, বাড়লে এখানে যোগের মধ্যে হবে, এটা মাইনাস করব না। এটা এভাবে দেখাইলে হয়, না দেখাইলে হয়। তাছাড়া আমরা এই অংশটা কতে করেছি। মজুত পণ্য আগে ছিল 90,000, পরে 1,10,000, অর্থাৎ মজুত পণ্য বেড়েছে। পণ্য বাড়লে আমরা ক্রয় করেছি, ক্রয় করলে টাকা কমে যাবে, সম্পদ বাড়লে টাকা কমবে, সূত্রে বলা আছে। অতএব এটা 20,000 টাকা। যেহেতু কমবে, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আসো বকেয়া খরচ। আগে ছিল 12,000, পরে 20,000, দায় দেনা বেড়েছে।
দায় বাড়লে তো টাকা বাড়বে। আগে হয়তো 12,000 টাকা ছিল, এখন 20,000। দায় বাড়লে টাকা বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 8,000 টাকা। এরপরে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে মানুষের টাকা পাইতো, আগে পাইতো 80,000, পরে 70,000। তো এটা হ্রাস হয়েছে। হ্রাস হয়েছে মানে আমরা পরিশোধ করেছি বলেই তো হ্রাস হয়েছে। তো পরিশোধ করলে টাকা কমে যাবে, এখানে 10,000 টাকা হ্রাস পাবে। এরপরে আসো আয়কর। আগে বকেয়া ছিল 8,000, এখন 5,000, তার মানে 3,000 টাকা পরিশোধ করেছি আমরা। পরিশোধ করলে মাইনাস করতে হবে। এবার আমরা যোগ বিয়োগ করবো 20 আর 10 30,000। এটা মাইনাসে 30 থেকে 8 5 13 16,000 বাদ যাবে। বাদ দিলে আমার একটু কথার মধ্যে ত্রুটি। 20 10 30 আর 3 33,000 থেকে 13,000 বাদ যাবে। 8 5 13, তাহলে আর থাকে 20,000। এটা মাইনাসে 30 থেকে 20 গেলে আর থাকবে 10,000। এটার নাম পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ। ক্ষয়ের উত্তর হয়ে গেল। এবার শিক্ষার্থীরা আসো গতে। উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তো নগদ প্রবাহ বিবরণীর ধাপ ছিল মূলত 3টি। তো আমরা একটা অংশ পরিষ্কার করেছি, এখানে আরো 2টা অংশ করতে হবে, এবং যে অংশটা করলাম এটা রেজাল্টটা নিয়ে পাঠাতে হবে। সো আমরা দেখি। পরিচালন কার্যক্রম নগদ প্রবাহ আমরা বের করে নিয়েছি একটু আগে, ওই টাকাটা আমরা বসাবো। তো দ্বিতীয় ধাপ হইল বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রমে সূত্র আলোচনার সময় বলেছি স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় বসে। স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় বলতে এখানে সমন্বয়ে আছে আসবাবপত্র ক্রয় আর যন্ত্রপাতি বিক্রয়। আসবাবপত্র ক্রয় আছে 1,00,000 টাকা। ক্রয় করলে টাকা চলে যায়, তার ব্র্যাকেট দিলাম, কারণ নগদ প্রবাহ হলো নগদ টাকার হিসাব। টাকা বাড়লে যোগ হবে আর কমলে বাদ যাবে। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। $20,000 সম্পদ বিক্রি করলে টাকা বাড়বে। 1,00,000 থেকে 20 গেলে আর থাকে 80,000। এবার তৃতীয় ধাপটাতে আসি, আর্থিক কার্যক্রমে নগদ প্রবাহ।
আর্থিক কার্যক্রমে মালিকের লেনদেন ঋণ বসে। মালিক মানে প্রতিষ্ঠানে যারা মালিকানা আছে, সরকারও হতে পারে, কোম্পানির শেয়ার হোল্ডারও হতে পারে। এখানে শেয়ার ইস্যু আছে। শেয়ার ইস্যু মানে শেয়ার বাজারে শেয়ার বিক্রি করা। বাংলাদেশের শেয়ার বাজার দুইটা, ঢাকা এবং চট্টগ্রাম। সেখানে শেয়ার ক্রয় বিক্রয় করে টাকা সংস্থান করা হয়, ইস্যু করা হয়, মানে বিক্রি করা হয়, বিক্রি করে টাকা আসে, তো শেয়ার ইস্যু। $1.5 লক্ষ টাকা বাড়বে তাই যোগ হবে। তো শেয়ার যারা ক্রয় করছিল তাদেরকে লভ্যাংশ দিতে হবে। তো এটাও মালিকের লেনদেন। $10,000। এবার আমাদের যোগ বিয়োগের ফলাফল 1,40,000 আর 10-এ 1,50,000 টাকা আমাদের নগদ টাকা বাড়ছে মোট। 1.5 লক্ষ থেকে 80,000 গেলে 8 থেকে 70,000। এটার নাম হলো সারা বছরে নিট নগদ বৃদ্ধি। সারা বছর ব্যবসা করে আমরা এই টাকাটা বাড়াইতে পারছি। এখন লিখতে হবে প্রারম্ভিক হাতে নগদ। শিক্ষার্থীরা দেখো, প্রারম্ভিক হাতে নগদ ছিল 80,000 টাকা। সারা বছর ব্যবসা করে আমাদের নগদ বেড়েছে 70,000, আগে থেকে ছিল 80,000। অতএব আমাদের মোট টাকা কত হবে? 1.5 লক্ষ। এটাকে বলে সমাপনী হাতে নগদ। এই টাকার সাথে আমাদের নগদ তহবিলের সমাপনীটা মিলতে হবে, এই 1.5 লক্ষ টাকা। যদি মিলে তাহলে বুঝতে হবে অঙ্ক সঠিক হয়েছে এবং প্রতিষ্ঠানের হিসাব রক্ষণে দক্ষতা অর্জিত হয়েছে। এইভাবে নগদ প্রবাহ বিবরণী করা হয়। আমি আবার একটু করে বলি, নগদ প্রবাহ বিবরণীর ধাপ 3টি: পরিচালনা কার্যক্রমে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রমে নগদ প্রবাহ, আর্থিক কার্যক্রমে নগদ প্রবাহ। মালিকের লেনদেন ঋণ আর্থিক কার্যক্রমে বসে, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় বিনিয়োগে বসে, আর বাকি যতগুলো আছে পরিচালনা কার্যক্রমে বসে। এইভাবে বসে আনার পরে যে বৃদ্ধিটা হবে তার সাথে ওপেনিং ক্যাশটা যোগ করলে ক্লোজিং ক্যাশ বা সমাপনীটা বেরিয়ে আসবে। এবং এটা যদি মিলে যায় নগদ টাকার সাথে, তাহলে বুঝতে হবে তোমাদের অঙ্ক সঠিক, প্রতিষ্ঠানের হিসাব রাখাটাও সঠিক এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা পরিলক্ষিত হলো। তো আজকে শিক্ষার্থীরা এইটুকুই থাকুক, তোমরা বাসায় চর্চা করবে এবং একটা অঙ্ক দিয়ে পুরো অধ্যায় আশা করি তোমরা করতে পারবে। উচ্চ মাধ্যমিক থেকে MBA পর্যন্ত সবার পরোক্ষ নিয়মে পরীক্ষাতে আসে, প্রত্যক্ষ বা ডিরেক্ট মেথড পরীক্ষায় তেমন আসে না। মাঝে মধ্যে নৈমিত্তিকে থাকতে পারে, একটা ছোট পয়েন্ট হয়তো দিতে পারে। আর পরিপূর্ণ অঙ্ক পরোক্ষ নিয়ম বা ইনডাইরেক্ট মেথডে আসবে। তোমরা অঙ্কটা করার চেষ্টা করিও বারবার। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।